আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ঠিকানা বিজনেস জংশনে। আমেরিকার ইমিগ্রেশন পরিস্থিতি এখন দ্রুত পরিবর্তন হচ্ছে। আইস এনফোর্সমেন্ট থেকে শুরু করে বিমানবন্দরে সেকেন্ডারি ইন্সপেকশন, গ্রিন কার্ড নিয়ে বিদেশ ভ্রমণ, অ্যাজাইলাম, ওয়ার্ক পারমিট, এমপ্লয়মেন্ট ভিসা কিংবা সিটিজেনশিপ, প্রায় প্রতিটি ক্ষেত্রেই অভিবাসীদের মধ্যে রয়েছে নানা ধরনের প্রশ্ন, উদ্বেগ এবং কিছু কিছু ক্ষেত্রে বিভ্রান্তিও। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিন এত ধরনের তথ্য ছড়িয়ে পড়ছে যে কোনটি সঠিক, কোনটি ভুল এবং নিজের ইমিগ্রেশন স্ট্যাটাস সুরক্ষিত রাখতে আসলে কী করা উচিত সেটি বুঝে ওঠাও অনেকের জন্য কঠিন হয়ে পড়ছে। আজকের ঠিকানা বিজনেস জংশনে তাই আমরা জানার চেষ্টা করব বর্তমান পরিস্থিতিতে একজন অভিবাসীর কী জানা প্রয়োজন, কোথায় সতর্ক হওয়া দরকার এবং কখন একজন অভিজ্ঞ ইমিগ্রেশন আইনজীবীর পরামর্শ নেওয়া জরুরি। এসব বিষয় নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন অ্যাটর্নি অ্যাট ল ফারহান আরিয়ান। ফারহান আরিয়ান, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ঠিকানা স্টুডিওতে। থ্যাংক ইউ। আচ্ছা, একেবারে শুরুতেই যদি জানতে চাই যে সামগ্রিকভাবে বর্তমানে আসলে ইমিগ্রেশন পরিস্থিতিটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন বর্তমানে? ওভারঅল ইমিগ্রেশন পজিশন তো এখন অনেক খারাপ। কারণ হচ্ছে হলো মোর এনফোর্স করা হচ্ছে সব আইনগুলো। এই আইনগুলো যে নতুন তা না, যতগুলো আইন এনফোর্স করা হচ্ছে সবগুলো অনেক আগের আইন, কিন্তু কখনো এনফোর্স হতো না। এখন রিসেন্টলি প্রচুর ওইগুলোকে ওরা খুব কঠিনভাবে এনফোর্স করছে, যা সামগ্রিকভাবে আমাদের ইমিগ্রেন্ট যারা তাদের উপর এফেক্ট করতেছে। নট অনলি নিউ কামার বাট এক্সিস্টিং ইমিগ্রেন্ট যারা তাদের উপরে এফেক্ট করবে। মানে আপনি বলতে চান যে গত কয়েক মাস, ঠিক বলবো না, মানে গত বছরটাতে মানে ইমিগ্রেশন নীতি প্রয়োগের ক্ষেত্রে আগে যেটা ধীর গতি ছিল সেটা এখন আসলে বেড়েছে আর কি, বেড়েছে। যে পরিবর্তন কিছু আছে, পরিবর্তনের ক্ষেত্রে যদি বলেন। পরিবর্তনের মধ্যে যেমন রিসেন্টলি কেসগুলোর মধ্যে দেখা যাচ্ছে যারা রিনিউয়াল করতে চাচ্ছে গ্রিন কার্ড, তারা এখন নতুন আইনে যেহেতু বাংলাদেশ পজ, ইভেন দো তাদের গ্রিন কার্ড অলমোস্ট 10 ইয়ার্স আগে তারা পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে বাংলাদেশে বাংলাদেশ থেকে ইউএসতে আসছে, স্টিল তারা আপনি যখনই আপনি গ্রিন কার্ড রিনিউর জন্য দিচ্ছেন, রিসেন্টলি কেস আমার কাছে আসছে যে আপনি গ্রিন কার্ডের জন্য রিনিউয়ালের জন্য দিচ্ছেন, কিন্তু ওরা আপনাকে এনটিএ ইস্যু করছে, নোটিস টু অ্যাপিয়ার ইন ইমিগ্রেশন কোড। কেন? তারা বলতেছে দে হ্যাভ আ ল, আইনি ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের মধ্যে, যে at the time of your arrival বা at the time of issue of permanent resident or immigration visa, তখন যদি if for some reason you are ineligible, then পরবর্তীতে যে কোনো সময় আপনি স্পেশালি যখন আপনি গ্রিন কার্ড রিনিউয়াল করতে চাচ্ছেন বা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতেছেন, তখন ওরা ইচ্ছা করলে ওইটা ধরে আপনাকে ডিটেন করতে পারবে এবং ডিপোর্ট করতে পারবে। তো যদিও অ্যাপ্লিকেশনটা খুব রংলি ওরা অ্যাপ্লাই করতেছে, বাট তারা করতেছে, যারা গ্রিন কার্ড রিনিউয়ালের জন্য দিচ্ছে তাদেরকেও তারা এনটিএ ইস্যু করতেছে। আচ্ছা, এই ক্ষেত্রে যেমন ধরেন একটু স্ক্যারি বিষয়টা, কেউ হয়তো রিনিউয়ালের জন্য দিল, সে ইমিগ্রেশন অফিসে গেল ইন্টারভিউর জন্য, মানে তারা যদি এগ্রি না করে সেক্ষেত্রে কি ওখান থেকে অ্যারেস্ট হতে পারে বা ডিপোর্ট করার ক্ষেত্রে? ইন্টারভিউ যদি ইউএসসিআইসে হয় তাহলে অ্যারেস্ট হতে পারে যদি তারা চায়, যদিও খুব ভেরি মাচ আনলাইকলি ইন নিউ ইয়র্ক। কিন্তু কোর্ট থেকে কখনোই অ্যারেস্ট করতে পারবে না। দেয়ার ইজ আ জাজমেন্ট ফ্রম ডিস্ট্রিক্ট কোর্ট যে কোনো কোর্টে কাউকে অ্যারেস্ট করা যাবে না। আইএস কখনোই আইএস অর এনি আদার এনফোর্সমেন্ট কোর্ট থেকে কাউকে অ্যারেস্ট করতে পারবে না। ওকে। মানে বর্তমান আইস এনফোর্সমেন্ট নিয়ে অনেক ধরনের আলোচনা তো আসলে প্রতিদিনই হচ্ছে। একজন সাধারণ অভিবাসী যদি আইসের মুখোমুখি হয় কখনো, সেক্ষেত্রে তার আইনগত অধিকারটা কি, মানে কি অধিকার নিয়ে সে স্ট্যান্ড করতে পারে তাদের সামনে, এবং সেই মুহূর্তে কি করা উচিত এবং কি করা উচিত নয়, যদি খালি একটু আইডিয়া শেয়ার করেন। আইস আপনাকে দুই জায়গায় আপনার সাথে এনকাউন্টার হতে পারে, ইদার আউটসাইড কোনো পাবলিক প্লেস অথবা তারা আপনার বাসায় আসতে পারে। সো বাসায় আসলে ফার্স্ট থিং হচ্ছে ইউ হ্যাভ টু মেক শিওর তাদের কাছে ওয়ারেন্ট আছে কিনা। সো অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ারেন্ট আর জুডিশিয়াল ওয়ারেন্ট ইজ ডিফারেন্ট। ওদের যদি অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ারেন্ট আছে, দে ডোন্ট হ্যাভ রাইট টু এন্টার ইনটু ইউর হাউস। সো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলতে পারেন গেট আ ওয়ারেন্ট, কাম ব্যাক। আর যদি জুডিশিয়াল ওয়ারেন্ট আছে তাহলে তাকে উইচ ভেরি মাচ আনলাইকলি সহজে ওরা ইস্যু করে না এটা আইসের ক্ষেত্রে, বাট যদি করে তাহলে আপনাকে ঢুকতে দিতে হবে। আর আপনার সাথে যদি কোনো পাবলিক প্লেসে এনকাউন্টার হয়, স্পেশালি যারা সিটিজেন না, তারা ডেফিনেটলি অল দ্য ডকুমেন্টস, যেমন আপনি যদি পার্মানেন্ট রেসিডেন্ট হন আপনার গ্রিন কার্ড আপনার সাথে রাখবেন, বা আপনি যদি অ্যাজাইলাম অ্যাপ্লিকেশন থাকে ওইটা যে অ্যাকসেপ্টেন্স লেটার, আপনার ওয়ার্ক পারমিট, ওগুলো আপনার সাথে রাখবেন তাদেরকে দেখানোর জন্য।
আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো ঘাবড়াবেন না, দৌড় দিবেন না। এরকম লট অফ সিনারিও জিনিস হচ্ছে, যেমন আপনি যখনই দৌড় দিবেন বা চিল্লাবেন বা ঘাবড়াবেন, দেন তখন তারা উইদাউট এনি সেকেন্ড থট আপনাকে অ্যারেস্ট করতে পারবে, আপনাকে রিটার্ন করতে পারবে, স্পেশালি আপনি যদি দৌড় দেন, দেন 100% ইউ উইল গেটিং অ্যারেস্ট। সো ঘাবড়ানো ছাড়া, এবং যখনই আপনার সাথে আলাপ হচ্ছে, ইউ নিড টু সে, আপনার যেই অ্যাটর্নি হোক আপনার অ্যাটর্নি কার্ড সাথে রাখবেন, আপনি বলবেন যে দিস ইজ মাই ইমিগ্রেশন অ্যাটর্নি, আপনারা তার সাথে যোগাযোগ করুন, এবং আইস ইন মোস্ট অফ দ্য কেসে তাই করে। আর ইন কেস আপনি যদি ডিটেন হয়েও যান, অ্যাজ সুন অ্যাজ পসিবল কোনো অভিজ্ঞ ইমিগ্রেন্ট অ্যাটর্নির সাথে যোগাযোগ করবেন, যাতে তারা আপনাকে রিট ম্যান্ডামাস অথবা বন্ড হিয়ারিং করে আপনাকে ছাড়াই আনতে পারে। বাট ডোন্ট ডিলে করবেন না। অনেকে চিন্তা করে আচ্ছা দেখি কি হয়, 2-3 দিন ওয়েট করি, বাট আপনি 2-3 দিন ওয়েট করলে দেখা যাবে আপনাকে এক জায়গায় ডিটেন করছে, আপনাকে অন্য একটা ডিটেনশন সেন্টারে নিয়ে গেছে, বা বাই 2 days, এখন অনেক সময় 2-3 দিনের মধ্যে ওরা ডিপোর্ট করে দেয়। সো ডিপোর্ট করে দিলে আর কিছু করার নেই। দ্যাটস ট্রু। মানে এটা কি যে আপনি যেমন আপনার কথার মধ্যে বললেন যে মানে অন স্ট্রিট যদি ধরে, মানে অন স্ট্রিটকে র্যান্ডাম এই ধরনের কি সার্চিং হচ্ছে বলে আপনার, মানে এই ধরনের কোনো কেস আপনার কাছে এসেছে কিনা? রিসেন্টলি একজন একটা আছে, ওনারা হোম ডিপোর ওইখান থেকে অ্যারেস্ট হয়েছে শোনা, মানে saw it in a নিউজ মিডিয়া, যে হি ইজ এ পার্মানেন্ট রেসিডেন্ট, বাট ওনাকে হোম ডিপোর সামনে থেকে অ্যারেস্ট করছে বিকজ হি ডিডন্ট হ্যাভ এনি ডকুমেন্ট উইথ হিম, কোনো ড্রাইভার লাইসেন্স বা কিছুই ছিল না। অ্যান্ড ওইসব জায়গায়, স্পেশালি যেসব জায়গায় ইলিগেলরা খুব বেশি কাজ করে, যেমন হোম ডিপোর সামনে স্প্যানিশরা আমরা জানি ওরা কাজের জন্য ওয়েট করে, অ্যান্ড মোস্ট অফ দ্যাম আর আনডকুমেন্টেড। সো সেই সব জায়গায় আপনি যদি থাকেন, ইউ মেক শিওর ইউ ক্যারি অল অফ ইউর ডকুমেন্টস, ইউর গ্রিন কার্ড, ইউর ওয়ার্ক পারমিট আপনি ক্যারি করতেছেন, যাতে ইন কেস আপনাকে আইস স্টপ করলেও যাতে আপনি তাদেরকে আপনার ডকুমেন্ট দেখাইতে পারেন, সেটা করা উচিত। আচ্ছা, গ্রিন কার্ডধারী যারা, মানে তারা তো যেমন ধরেন অহরহ দেশে যাচ্ছে আসছে, মানে তাদের ক্ষেত্রে আসলে কি ধরনের সতর্কতা কি নেবার প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? অবশ্যই, আপনি যখন গ্রিন কার্ডে ট্রাভেল করতেছেন, যেমন মনে করেন একজন সিটিজেন যখন ব্যাক করে, হি ইজ রিটার্নিং অ্যাজ অফ রাইট, বাট আপনি যখন গ্রিন কার্ডে ব্যাক করতেছেন, ইটস নট অ্যাজ অফ রাইট, ইটস এ প্রিভিলেজ। সো আপনি যখন গ্রিন কার্ড নিয়ে ব্যাক করছেন, আপনি যদি কোনো ধরনের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থাকে, যে আপনার কোনো ক্রিমিনাল কেস পেন্ডিং আছে, এটা স্পেসিফিকলি নতুন নির্দেশনায় বলা আছে ডিএইচএস এর, যে দেন দে উইল ট্রিট ইউ অ্যাজ এ ফার্স্ট এন্ট্রি। ইউ আর সিকিং, ইউ আর নট a resident, you are seeking permission to enter in USA at the first time. আপনি যখন প্রথমবার আসেন, তখন যেরকম আপনি প্রথমবার আসেন, সিমিলার ওয়েতে দে উইল ট্রিট ইউ, অ্যান্ড দে ক্যান ইভেন ডিপোর্ট ইউ ফ্রম দেয়ার। আপনি যদি ক্রিমিনাল থাকে, তারপর পাবলিক চার্জ ইজ ওয়ান অফ দ্য ইস্যু, বাট বা কোনো ফ্রড কেস থাকে, সেক্ষেত্রে ইটস ভেরি ডিফিকাল্ট। এছাড়া আপনি যদি লং টাইম আউট অফ ইউএসএ থাকেন, দেন দে ক্যান কনসিডার ইট অ্যাজ অ্যাবান্ডন অফ পার্মানেন্ট রেসিডেন্ট। তখন বলবে যে তুমি তোমার পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাবান্ডন করছো, মোস্টলি ইফ ইট ইজ মোর দেন 180 days, বাট আপ টু 1 year উপরে গেলে 100% ইউ হ্যাভ টু টেক দ্য রিএন্ট্রি পারমিট। যদিও রিএন্ট্রি পারমিট থাকলেও সবসময় ইটস নট দ্যাট ইউ আর সেফ, বাট অ্যাটলিস্ট আপনার কোনো ব্যাকআপ থাকবে। আপনি যদি আপনাকে যদি ডিপোর্ট করে বা ডিটেন করে, আপনার অ্যাটর্নি অ্যাটলিস্ট গিয়ে কোনো অ্যাটলিস্ট আর্গুমেন্ট করতে পারবে যে ইউর অনার দিস পারসন হ্যাজ দ্য রিএন্ট্রি পারমিট। সো কিন্তু এটা না থাকলে একেবারেই কোনো কিছু করার থাকবে না। রিএন্ট্রি পারমিটটা যদি একটু এক্সপ্লেইন। রিএন্ট্রি পারমিট হচ্ছে হলো, আপনি যদি 6 মান্থের উপরে 180 days-এর উপরে বা 6 মান্থের উপরে যদি ইউএস এর বাইরে আপনার দেশে গিয়ে থাকতে চান, স্পেশালি mainly when you are a permanent resident, then you have to get a permission from DHS. Okay. That আপনি ওই ফর্মটা সাবমিট করলে, একটা ফর্ম সাবমিট করলে ওরা ওই পারমিশনটা দেয়। বাট স্টিল আই এম সেইং ইটস নট গোয়িং টু শিল্ড ইউ 100%, বাট অ্যাট লিস্ট ইট উইল প্রোটেক্ট ইউ টু সাম এক্সটেন্ট। মানে এক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে, যারা গ্রিন কার্ডধারী মানে 6 মাসের বেশি যেন না থাকে, ম্যাক্সিমাম যদিও 1 বছরের জন্য থাকার একটা বোধহয় নিয়ম রয়েছে, কিন্তু সেক্ষেত্রে 6 মাসের বেশি যেন না থাকে, সেক্ষেত্রে থাকতে হলে অ্যাট লিস্ট কোনো রিজন থাকলে রিএন্ট্রি পারমিট নেওয়ার জন্য। আচ্ছা, বিমানবন্দরে বা মানে যেমন ধরেন পোর্ট এন্ট্রিগুলোতে জাস্ট কাউকে যখন সেকেন্ডারি ইনস্পেকশনের জন্য নিয়ে যাওয়া হয় ভিতরে, সেই সময় তাদের আসলে কি করা উচিত, তাদের অধিকারটা আসলে মানে কতটুকু তাদের সাথে ফাইট করার ক্ষেত্রে? সেকেন্ডারি ইন্সপেকশন ক্যান বি ফর অনেকগুলো রিজনও হইতে পারে। এটা শুধু হয়তো বা আপনার কোনো ইমিগ্রেশন ইস্যু ছিল আগে, দে ওয়ান্টেড টু ক্লিয়ারিফাই ইট, অথবা আপনি ইভেন দো আপনি এর আগে কখনো খাওয়া আনছেন, they will have a record of it. So every time you come to USA, they will take you for secondary inspection because আপনি always flagged ওদের এখানে, যে আপনি আগে হয়তো বা
রান্না করা খাওয়া নিয়েছিলেন, উইচ ইজ আ কমন ইন বাংলাদেশ কমিউনিটি। তো সেই ক্ষেত্রে ওটা যদি আপনি কখনো ওইটার জন্য যদি আপনাকে আটকানো হয়, ফাইন করা হয়, দেন আপনি যতবারই ইউএসএ তে এন্ট্রি করবেন ততবারই আপনাকে তারা সেকেন্ডারি ইন্সপেকশনের জন্য নিয়ে যাবে। বাট সেকেন্ডারি ইন্সপেকশন ঘাবড়ানোর কিছু নেই। ইটস নট আপনাকে নেওয়া মানেই যে আপনাকে ডিপোর্ট করার জন্য নিয়ে যাচ্ছে বা কোনো সিরিয়াস কিছু হচ্ছে তা না। ইট ক্যান বি ফর মেনি রিজন, বাট যদি ওইটার জন্য না হয়, আপনার ক্রিমিনাল রেকর্ড থাকলো বা আপনার মনে করেন আগে আপনার অ্যাজাইলেম ছিল, পরে আপনি হয়তো বা কোনোভাবে গ্রিন কার্ড পাইছেন, অনেক রিজন আপনাকে ঠান্ডা থাকা, এবং মোস্ট ইম্পর্টেন্টলি অ্যাবান্ডন অফ পার্মানেন্ট রেসিডেন্ট কোনো ডকুমেন্ট উইদাউট দ্য প্রেজেন্স অফ ইউর অ্যাটর্নি। আপনি কোনো অ্যাটর্নির সাথে আপনি যে কোনো ডকুমেন্ট যদি সাইন করতে বলে, বলবেন যে আই হ্যাভ টু কনসাল্ট উইথ মাই অ্যাটর্নি। হ্যাঁ, আপনি কোনো ওদের দেওয়া কোনো ডকুমেন্ট সাইন করবেন না। আপনারা তাদের খুব ঠান্ডা মাথায়, খুব রেসপেক্টফুলি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম অফিসারদের সাথে কোঅপারেশন করবেন, কথা বলবেন, কারণ আপনি এছাড়া আর কোনো ওয়ে নেই। বাট এনি ডকুমেন্ট, ডোন্ট সাইন এনি ডকুমেন্ট, অ্যান্ড যদি খুব মনে হয় তাহলে বলবেন যে আই ওয়ান্ট টু টক উইথ মাই অ্যাটর্নি। আচ্ছা, যেমন ধরেন সামহাউ কোনো কারণে কোনো গ্রিন কার্ড ধারী যদি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের বাইরে থাকে এবং তার যে মানে স্ট্যাটাসটা যদি সে হারিয়ে ফেলে, সেক্ষেত্রে তার করণীয়টা কি? আপনি যদি স্ট্যাটাস হারিয়ে ফেলেন, দ্যাটস মিন আপনার অ্যাবান্ডনমেন্ট হিসেবে কাউন্ট করতেছে আপনাকে, সেক্ষেত্রে ওয়েভার নিতে হবে। ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ফর আ ওয়েভার। মানে যে অ্যাটর্নির মাধ্যমে, মানে সে ফিরতে পারছে না, সুতরাং মানে দেশ থেকে ওয়েভারের জন্য অ্যাপ্লিকেশনটা সে করতে পারে আর কি। ওকে ওকে ওকে। আচ্ছা, এখন যেমন ধরেন মানে মানুষের তো ম্যাক্সিমামটা কাটে আসলে অনলাইনে, যেমন ধরেন ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্যান্য সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ধরনের পোস্ট আসে, তারপরে বিভিন্ন ধরনের মন্তব্য আসে, মানে ইমিগ্রেশন কেস বা ভিসা বা যুক্তরাষ্ট্রের প্রবেশের ক্ষেত্রে এই ধরনের ভুল তথ্যগুলো তো যা নেগেটিভলি আমাদের মধ্যে আসতে পারে। সেক্ষেত্রে পরামর্শটা কি দেবেন? যে সবসময় যে ভুল তথ্য আসে তা না, কিছু কিছু ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট তথ্য অনেকে করছে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া দিচ্ছে। বাট কোনো তথ্য যদি সোশ্যাল মিডিয়া থেকে আপনি অ্যাকসেপ্ট করেন, তাহলে ইউ হ্যাভ টু মেক শিওর যে ইউ ভেরিফাই উইথ সামওয়ান হু হ্যাজ দ্যাট কাইন্ড অফ হোয়াট ইউ কল দ্যাট এক্সপার্টিস। আমি সব ক্ষেত্রে অ্যাটর্নি বলবো না, যে অ্যাটর্নি ছাড়াও অনেকে আছে যাদের এই, যেমন অনেকে আছে ইমিগ্রেশন আপনার USCIS অথরাইজ এজেন্ট বা ওরকম কেউ যদি থাকে, দে উইল হ্যাভ আ লট অফ নলেজ। বাট একেবারেই মানে যার হয়তো বা করতেছেন উনি ইমিগ্রেশনের কাজ, বাট হি ডাজন্ট হ্যাভ এনি অথরাইজেশন, এরকম কারো অ্যাডভাইস নেওয়া খুব একটা উচিত হবে না আমি মনে করি, স্পেশালি এখনকার সময়। কারণ এখনকার আপনি একটা ছোট্ট ভুলের কারণে ইউ ক্যান বি ডিপোর্টেড। একটা ছোট্ট ভুলের কারণে আপনার কেস নষ্ট হয়ে যেতে পারে। যেমন আপনি যদি দেখেন রিসেন্টলি ইউএসএস রুলস অনুযায়ী আগে যেমন কি হতো, আপনি যদি অ্যাফার্মেটিভ অ্যাজাইলাম অ্যাপ্লিকেশন করতেন, তা আপনি ইচ্ছা করলে আপনাকে তারা ইউএসসিএস আগে ওরা ইন্টারভিউ নিত। বাট এখন ওরা বলতেছে নো, আমরা জাস্ট প্রাইমা ফেসি ডকুমেন্ট দেখে আমাদের কাছে যদি মনে হয় দ্যাট ইট ডাজন্ট হ্যাভ এ মেরিট, উই আর গোইং টু সেন্ড ইট ফর দ্য রিমুভাল ডিরেক্টলি টু দ্য ইমিগ্রেশন কোর্ট। আমরা কোনো ইন্টারভিউ হবে না, কোনো কিছু হবে না। সো নাও ফিলিং আপ ইউর অ্যাজাইলাম অ্যাপ্লিকেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এভার, এবং ইউ হ্যাভ টু মেক শিওর আপনি কোনো এক্সপার্ট কাউকে দিয়ে করাচ্ছেন। মানে আগে যেমন ইমিগ্রেশন অফিসারের কাছে যেতে হতো অ্যাজাইলামের জন্য অ্যাপ্লিকেশন করলে, কিন্তু এটা এখন সরাসরি কোর্টে চলে যাচ্ছে। না, সব ক্ষেত্রে না। ওরা প্রাইমা ফেসি দেখবে, আপনার ফাইলটা দেখবে, আপনার ফর্মটা দেখবে, আপনার সাপোর্টিং ডকুমেন্ট দেখবে। যেমন কোনো ডকুমেন্ট যদি আপনাদের মিসিং থাকে, কোনো জায়গায় যদি আপনি এনাফ ইনফরমেশন না দেন, তখন ওরা আরএফই রিকোয়েস্ট ফর এভিডেন্স অথবা এনওআইডি ইন্টেনশন টু ডিনাই ইস্যু করে। তখন আপনি একটা সুযোগ পাবেন যে আবার নতুন করে সাবমিট করার জন্য। ওরা বলতে এখন সো ফার ওদের নোটিশ দেখে, ওদের যে বিজ্ঞপ্তিটা দিয়েছে ওটা দেখে মনে হচ্ছে যে না, তারা ওটা ইস্যু করবে না, তারা ডিরেক্টলি আপনাকে ইমিগ্রেশন কোর্টে সেন্ড করে দিবে, এন্ড উইচ ইজ লাইক ডেফিনেটলি লিটল বিট মোর স্ক্যারি দ্যান ইউএসএস ইন্টারভিউ। মানে H1B ভিসা বা যেমন অন্যান্য এমপ্লয়মেন্ট ভিসার ক্ষেত্রে বর্তমানে কি কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আছে? রিসেন্টলি আমি কালকে রাতে একটা পড়তেছিলাম যে H1B এমপ্লয়মেন্টের ক্ষেত্রে ইউ হ্যাভ টু পে সাম সার্টেন অ্যামাউন্ট, ইজ অ্যারাউন্ড 30,000 and it will be divided by the employer and the employee. So এছাড়া এমনি তো ইস্যু এখন অনেক কমে আসছে। H1B বা অন্যান্য এমপ্লয়মেন্টগুলো যথেষ্ট কম ইস্যু হচ্ছে। আচ্ছা, অ্যাজাইলাম আবেদনকারীদের জন্য আরেকটুখানি তথ্য আপনার কাছে চাই, যে বর্তমান পরিস্থিতিতে যারা অ্যাজাইলামের জন্য আবেদন করছে
আপনি যে সাহসের জায়গাটাতে যে মানে এক ধরনের প্রোপাগান্ডা রয়েছে এখন কোনো ধরনের অ্যাজেলেম কেসই নাকি মানে পজিটিভ হচ্ছে না, মানে এটা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আই ডোন্ট বিলিভ যে একেবারেই হচ্ছে না, বিকজ আই নো ফর ফ্যাক্ট অনেকগুলা হয়েছে, কিন্তু হচ্ছে না। আগে যেটা হচ্ছে না, আগে আপনি লিটারেলি কোনো কিছু প্রপার এভিডেন্স ছাড়াই আপনি সাবমিট করতেন, আপনার অ্যাকসেপ্ট হয়ে যাইতো, তারা অ্যাপ্রুভ করতো। সেটা হচ্ছে না। আপনাকে এখন ভ্যালিড গ্রাউন্ড দিতে হবে, এনাফ কান্ট্রি কন্ডিশন, তারপরে আপনার সাপোর্টিং ডকুমেন্ট। এখন আপনি যেমন আপনাকে বুঝতে হবে যে অ্যাজাইলাম আপনি কখন চাইতে পারেন। ইট হ্যাজ টু বি প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার পারসিকিউশন। আপনাকে, অ্যান্ড ইট মাস্ট বি বাই আ গভর্নমেন্ট। আপনাকে পার্সোনালি আমার পাশের বাসার সাথে আমার ঝগড়া হয়েছে, ওই জন্য আমাকে মারতেছে, ইউ ক্যানট গেট আ অ্যাজাইলাম ফর দ্যাট। ইট হ্যাজ টু বি ডান বাই আ গভর্নমেন্ট। গভর্নমেন্ট পারসিকিউশন হইলে পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচারও থাকতে হবে। যে হ্যাঁ, এখন যেমন মনে করেন আপনি সে ফর এক্সাম্পল আপনি বিএনপির এগেনস্টে অ্যাজাইলাম করছেন, এখন বিএনপি ক্ষমতায় আছে, আপনার অ্যাজাইলাম তাহলে অ্যাপ্রুভ হবে না, বিকজ আপনার ফিউচার প্রসিকিউশন আর নাই। আপনি বাংলাদেশে গেলে আপনি সেফ, সো ওয়াই ইউ নিড অ্যাজাইলাম এনিমোর, জাস্ট গিভিং এক্সাম্পল। সো ওই জিনিসগুলা আপনাকে দেখতে হবে, কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে। ওকে, মানে ওয়ার্ক পারমিট যাদের রয়েছে আর কি, ওয়ার্ক পারমিটের মানে রিনিউয়ের ক্ষেত্রে যখন আমি যে রিনিউ করবো, সে মানে তার আগে কী ধরনের প্রস্তুতি আসলে আরও একটু কেয়ারফুল প্রস্তুতি কীভাবে নেওয়া দরকার বলে আপনি মনে করেন? শুধু ওয়ার্ক পারমিট না, যে কোনো ধরনের পারমিট, ইভেন তো গ্রিন কার্ড পারমিটের জন্য যদি আপনি রিনিউয়ালে যান, ইউ হ্যাভ টু টক উইথ সামওয়ান এক্সপার্ট, বিকজ আপনার ট্যাক্স রিটার্ন, আপনার পাবলিক চার্জ, আপনার কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে কিনা, বা প্রিভিয়াসলি ইফ ইউ হ্যাভ এনি ইমিগ্রেশন ইস্যুস, সব কিছু অ্যানালাইজ করে টোটালিটি অফ সার্কামস্ট্যান্সে দেখা যাবে আপনার রিনিউয়ালটা সেফ কিনা। দেন ওগুলো সব, ইফ দের ইজ, এবং ডোন্ট ওয়েট ফর দ্য লাস্ট মোমেন্ট। যেমন আপনার 15 দিন পরে আপনার ইয়ে হয়ে যাবে, এক্সপায়ার হয়ে যাবে, আপনি 15 দিন আগে একজনকে বললে দে উইল হ্যাভ নো অপশন টু মানে অ্যানালাইজ আপনার কেস, আপনার পুরো ফিউচার, আপনার হিস্ট্রি অ্যানালাইজ করে তারা কিছু করার, কোনো অ্যাটর্নি হোক বা যেই হোক, কারোরই এটা পসিবল না। সো অ্যাটলিস্ট 2 থেকে 3 মান্থস আগের থেকে এটা প্রিপারেশন নিতে হবে। আপনি প্রপারলি ট্যাক্স রিটার্ন করছেন কিনা, পাবলিক চার্জ নিচ্ছেন কিনা, কোনো ক্রিমিনাল হিস্ট্রি আছে কিনা, বা কোনো ইমিগ্রেশন হিস্ট্রিতে কোনো ধরনের কমপ্লিকেশন আছে কিনা, ওগুলো করে তারপরে সাবমিট করতে হবে। বাট অনলি বেস্ট অ্যাডভাইস ইজ গো টু সামওয়ান এক্সপার্ট অ্যান্ড ডু ইট, টেক এনাফ টাইম, অ্যাটলিস্ট 3-4 মাস আগের থেকে প্রিপারেশন নেওয়া শুরু করা। আপনি আপনার কথায় একদম একেবারে শুরুর দিকে বললেন যে একজন যখন গ্রিন কার্ড পায় তখন এটা হচ্ছে তার প্রিভিলেজ, এবং যখন একজন সিটিজেনশিপ হয়ে যায় তখন সেটা হচ্ছে তার রাইট। একজন গ্রিন কার্ড পাওয়ার পর মানে সিটিজেনশিপ পাওয়ার এই যে মাঝখানের মুহূর্তটি, মানে আমি গ্রিন কার্ড পেলাম, আমি সিটিজেনশিপ এখনো পাইনি, এই যে মাঝখানের মুহূর্তটি আসলে কি ধরনের সতর্কতার মধ্যে থাকা উচিত আসলে একজনের? অনেক সতর্ক থাকতে হবে, কারণ আপনার প্রিভিলেজ ক্যান বি রিমুভ এনি টাইম। সো যেমন নাম্বার 1 আমাদের যেটা হচ্ছে হলো পাবলিক চার্জ, মোস্ট ইম্পর্ট্যান্ট রাইট নাও। যে কোনো ধরনের পাবলিক চার্জ বা কারোর সাথে কোনো অ্যাটর্নির অ্যাডভাইস নিয়ে তারপর আপনি মেক শিওর করবেন কোন পাবলিক চার্জটা আপনার জন্য সেফ, কোন পাবলিক চার্জটা আপনার জন্য সেফ না। সবগুলাতেই যে প্রপার ওইভাবে সব পাবলিক চার্জ যেমন করলেই যে আপনার উপরে আপনার সিটিজেনশিপ ডিনার হবে তাও না। কিছু কিছু ক্ষেত্রে তারা অ্যাভয়েড করে, তারা বলে ইটস ওকে, বাট কিছু কিছু ক্ষেত্রে যেমন হোম কেয়ার, তারপরে ডিসেবিলিটি বেনিফিট, তারপরে আনএমপ্লয়মেন্ট বেনিফিট, এই বেনিফিটগুলো তারা খুব একটা লাইক করে না। এই বেনিফিটগুলো আপনাকে খুব অ্যাডভার্সলি এফেক্ট করতে পারে। কিন্তু আবার যদি দেখা যায় যে আপনি মেডিকেল বেনিফিট বা অত সিভিয়ারলি নেন নাই, হালকা করেন, দোজ কাইন্ড অফ থিং আপনি অ্যাভয়েড করে এবং ওভারলুক করে যায়। বাট আপনাকে একটা ডিসিশন নিতে হবে যে আপনি কোনটা নেবেন। বাট দিস ওয়ান অফ দ্য মেইন থিং যে কারণে আপনার সিটিজেনশিপ ডিনাই হইতে পারে। দেন আপনি সিটিজেনশিপ অ্যাপ্লাই করার আগে দেখতে হবে আপনি পার্মানেন্ট রেসিডেন্টটা কীভাবে পাইছিলেন। ইফ দেয়ার ওয়াজ এনি ইস্যু দ্যাট টাইম, then better not to apply for citizenship, because আপনার দেখা গেল আপনি যখন, যেমন রিসেন্টলি যেটা বললাম, অনেকেই বলছে যে at the time of issual of permanent resident you are not eligible, এই জন্য আমরা এখন তোমাকে ডিনাই করতেছি। সো দ্যাট ইজ দ্য কেস, আপনার সিটিজেনশিপের ক্ষেত্রে ওটা সেম পসিবল। মানে ইউএস সিটিজেনশিপের জন্য যখন আমি আবেদন করব তার আগে মানুষ মানে কি ধরনের ভুলগুলো আসলে করে, মানে একটু যদি স্পেসিফিক কিছু বলেন। নাম্বার 1, অভিজ্ঞ কাউকে দিয়ে ফিল আপ না করানো সবচেয়ে বড় ভুল। দেন আপনি মনে করেন সোশ্যাল মিডিয়া, আপনি যখন করেন আপনার সোশ্যাল মিডিয়া পোস্টগুলো অনেক ইম্পর্টেন্ট।
ভ্যারি করে, যে এখন কিন্তু ওরা মানে নট অনলি ফর ইমিগ্রেশন, গ্রিন কার্ড রিনিউয়াল, অ্যাজাইলাম রিনিউয়াল। আমি রিসেন্টলি একটা কেসে অ্যাজাইলাম কেসের মধ্যে জাজ লিটারালি আস্কড যে তুমি বলতেছো তুমি তোমার দেশে এই ইয়েতে অ্যাক্টিভ ছিলা, বাট তুমি কি আমেরিকা আসার পর কোনো ধরনের পোস্ট করছো ওই সাপোর্ট নিয়ে, ওই মুভমেন্টকে নিয়ে সাপোর্টিং দ্যাট মুভমেন্ট, হ্যাভ ইউ পোস্টেড এনি কাইন্ড দ্যাট কাইন্ড অফ থিং? মানে ওই সাপোর্টটা আমরা কিভাবে বুঝবো যে তুমি এখন ওই মুভমেন্টটা সাপোর্ট করতেছো? সো তখন সোশ্যাল মিডিয়াটা যদি বলতো ইয়েস বলতো, তাহলে সোশ্যাল মিডিয়া বলতো ওকে সাবমিট অ্যাজ আ প্রুফ। দ্যাটস মিন সোশ্যাল মিডিয়া সামটাইম যে অ্যাডভার্সলি এফেক্ট করে তাও না, সাম পোস্ট আপনাকে পজিটিভলিও হেল্প করতে পারে। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট কাইন্ড অফ, ওই ডিস্টিংশনটা বুঝতে হবে। সো এবং আপনার পাবলিক চার্জগুলো যদি নিয়ে থাকেন, আপনি সিটিজেনশিপ অ্যাপ্লাই করা মোটো ওয়াইজ না। অ্যান্ড লাইক এনি কাইন্ড অফ অ্যারেস্ট কি এখানে মানে কাজ করে কোনো কারণে যদি অ্যারেস্ট হয়ে থাকে কোনো কারণে? there is a precedent in ভার্জিনিয়া, আপনার ইয়ের সময় ওথ নেওয়ার সময় গিয়ে অ্যারেস্ট করা হয়েছে। ওথ নিতে যাবে তখন তাকে অ্যারেস্ট হয়েছে। So it's not, I'm not trying to scare anybody, I'm just giving the fact what happened. আচ্ছা, কেউ যদি ট্যাক্স রিটার্নটা ঠিক মতো মানে ফাইল না করে বা মানে বকেয়া ট্যাক্স থাকে, সেক্ষেত্রে কি সিটিজেনশিপে ইফেক্ট করতে পারে? Obviously, one of the reason, one of the probably largest reason, biggest reason is tax return. আপনি properly আপনার, because citizenshipটা কেন দেওয়া হচ্ছে আপনাকে? Because we USA thinks that you are beneficial to this country, right? Otherwise, because immigration recently অনেকে একটা misconception যে immigration is a right. Immigration is not a right. Immigration is a privilege. Right. Free movement is a right, but immigration is not a right. Immigration লটা এক্সিস্ট করে ফর দ্য বেনিফিট অফ ইউএসএ। তো আপনি যদি ট্যাক্সই না দেন, আপনি যদি আপনার ইকোনমিক যে কমিটমেন্ট টু দিস কান্ট্রি আছে ওইটা যদি আপনি ফিল আপ না করেন, ওয়াই দে শুড অ্যালাউ ইউ টু বিকাম আ সিটিজেন অফ ইন দিস কান্ট্রি, এটা আমার কথা না, ইন জেনারেল আর্গুমেন্ট এটা, যে ওয়াই শুড দে অ্যালাউ ইউ। মানে কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি ক্রিমিনাল যদি রেকর্ড থাকে, মানে সেটা যেমন গ্রিন কার্ড হোক বা সিটিজেনশিপ হোক, বা কেউ যদি দেশের বাইরে যায়, সেক্ষেত্রে এটা ডেফিনেটলি এফেক্ট করবে, এবং ক্রিমিনালের ক্ষেত্রেও আপনি যদি কোনো কারণে ক্রিমিনাল কোনো ইয়েতে অ্যারেস্ট হন, শুধু ক্রিমিনাল অ্যাটর্নি না, ইউ হ্যাভ টু টক উইথ ইউর ইমিগ্রেশন অ্যাটর্নি টু। কারণ হলো দেখা যায় যে অনেক ক্ষেত্রে আপনি ক্রিমিনাল অ্যাটর্নির কাছে গেলেন, সে বললো ওকে প্লি করে ফেলো, ইটস নট এ বিগ ডিল, হ্যাঁ, কিন্তু এটা ওর জব না, ইটস ক্রিমিনাল অ্যাটর্নির জব না টু ইভ্যালুয়েট দ্যাট প্লিডিং ইন দ্য কনটেক্সট অফ ইমিগ্রেশন। দেখা গেল ক্রিমিনাল কোর্টে ইজ নট আ বিগ ইস্যু, বাট ওটা আপনার ইমিগ্রেশনে হিউজলি এফেক্ট করবে। যেমন এনি ফ্যালানিতে যদি আপনি প্লি করেন, ইউ ক্যান বি ডিপোর্টেড ইভেন ইফ ইউ আর পার্মানেন্ট রেসিডেন্ট। পার্মানেন্ট রেসিডেন্ট অবস্থা আপনি কোনো ফ্যালানি প্লি করলে ইউ উইল বি ডিপোর্টেড। আচ্ছা, আরেকটি বিষয়, যেমন ধরেন অনেক সময় দেখা যায় যে অনেকের কেস বছরের পর বছর ধরে পেন্ডিং অবস্থার মধ্যে আছে, মানে সেক্ষেত্রে কি এই কেসটাকে মানে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কি কোনো স্কোপ মানে রয়েছে কিনা? There is two way. One is submitting an application to USCIS, which অনেক ক্ষেত্রে কাজ করে। যদি আপনি সব অ্যাপ্লিকেশন করার পর ইউ এক্সস্ট অল দ্য রেমিডিস, তখন আপনি কোর্টে যেতে পারেন, রিট ম্যান্ডামাস করে আপনি তাদেরকে কোর্টকে রিকোয়েস্ট করতে পারেন দ্যাট ইট হ্যাজ বিন আনজাস্টিফায়েবলি ডিলেড, সো উই নিড টু এক্সপেডাইট ইট। তো কোর্ট এর মানে এই না যে কোর্ট বলতেছে আপনি এটা অ্যাপ্রুভ করতে, কোর্ট বলতেছে ইউ হ্যাভ টু টেক আ ডিসিশন। কোর্ট কিন্তু এর মানে রিট ম্যান্ডামাস অনেকে মনে করো রিট ম্যান্ডামাস কার মানে আমারটা অ্যাপ্রুভ হয়ে যাবে, ইটস নট লাইক দ্যাট। কোর্ট শুধু বলতেছে ইউএসসিআইএসকে অথবা আপনার ডিএইচএসকে, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিতে, লুক you have made this you kept this case pending for so long, you need to make a decision, either you say yes or you say no. So ওটা expedite করানো যাবে, কিন্তু it doesn't guarantee you the positive response. রেসপন্সটা পাওয়া যাবে। একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে একেবারেই মানে আমাদের কমিউনিটির অভিবাসী যারা এখন ইমিগ্রেশন প্রসেসের মধ্যে আছে, যাদের এখনো ফাইনাল মানে ভার্ডিক্ট হয়নি আর কি, যারা ইমিগ্রেশন প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ যদি কয়েকটা পরামর্শ যদি দেন। মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে যারা আমাদের কমিউনিটিরা, তারা অ্যাটর্নির কাছে যায় একদম লাস্ট মোমেন্টে, অলরেডি দে ওয়েন্ট টু সামওয়ান এলস, কারো অ্যাডভাইস নিয়ে
আনপ্রফেশনাল কাউকে দিয়ে কাজ করায়, যখন দে অলরেডি মেসড আপ, দেন তারা অ্যাটর্নির কাছে এসে বলে নাও সেভ আস। আমার রিসেন্টলি এরকম মানে মোস্ট অফ দ্য কেসে আমি তাই দেখতেছি। তো আমার পরামর্শ হচ্ছে হলো প্লিজ অ্যাট দ্য বিগিনিংয়ে আপনারা কোনো এক্সপার্ট কারো কাছে, আমি শুধু অ্যাটর্নি বলতেছি না, অ্যাটর্নি ছাড়াও অনেকেই আছে যারা ইমিগ্রেশন লাইসেন্সড বা USCIS, তাদের সাথে যোগাযোগ করুন বা অ্যাটর্নিদের সাথে যোগাযোগ করেন। কারণ হচ্ছে হলো আপনি, এবং মেক শিওর আপনি কোনো ফর্ম ফিল আপ করলে আপনি যাকে দিয়ে করেছেন দে সাবমিট G28 অর E28 ইন দ্য কোর্ট। কারণ হচ্ছে হলো এটা হচ্ছে হলো প্রুভ যে ইট ইজ জাস্ট ডান বাই দ্য অ্যাটর্নি। আপনাকে যদি সাবমিট করার পর অ্যাটর্নি যদি G28 না দেয়, দেন দেয়ার ইজ আ প্রবলেম। কারণ ইন ফিউচারে আপনি যদি উনি কোনো মিস্টেক করে থাকে, আপনি কখনোই তাকে ব্লেম করতে পারবেন না, তখন দ্য হোল blame falls on you. So you have to make sure that the attorney is submitting G28 or E28, whoever it is, submitting that on. কারণ অনেকে থাকে, অনেক সময় দেখা যায় অ্যাটর্নি ডিরেক্টলি করে না, হয়তো বা থার্ড পার্টির মাধ্যমে, বাট স্টিল বলতেছে যে আমি অমুক অ্যাটর্নিকে দিয়ে করায় দিব, করতেছি, সে ফাইল করবে। বাট ইন দ্যাট কেস অলসো মেক শিওর দে আর সাবমিটিং দ্য G28 or E28 in the case. চমৎকার, আপনাকে অনেক 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 ধন্যবাদ আজকে এবং অনেকগুলো তথ্য আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ। ইমিগ্রেশন আইন শুধু জটিলই নয়, সময়ের সঙ্গে নীতি প্রয়োগ এবং বাস্তব পরিস্থিতিও পরিবর্তিত হতে পারে। তাই সোশ্যাল মিডিয়া বা পরিচিত কারো অভিজ্ঞতার উপর নির্ভর না করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যখন নেবেন, তখন একজন অ্যাটর্নির কাছে অবশ্যই যাবেন। আইনজীবীর পরামর্শ নেওয়াটাই হচ্ছে সবচেয়ে নিরাপদ। আজকের আলোচনায় গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়ে সহজভাবে তুলে ধরার জন্য অ্যাটর্নি অ্যাট ল ফারহান নারিয়ানকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে দর্শকদের মনে করিয়ে দিতে চাই, আজকের আলোচনা সাধারণ তথ্যের জন্য। প্রত্যেকের ইমিগ্রেশন পরিস্থিতি কিন্তু আলাদা হতে পারে, তাই ব্যক্তিগত কোনো কেসের ক্ষেত্রে অবশ্যই যোগ্য একজন আইনজীবীর পরামর্শ নেবেন। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে আগামী অনুষ্ঠানে অন্য কোনো অতিথিকে নিয়ে। ভালো থাকবেন সবাই।